জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ ডামি সরকারকে স্বীকৃতি দেয়নি, ৩ মাস পর নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের আহ্বান মুখপাত্র অ্যান্তোনিও গুতেরেসের। ভারত ও আমেরিকা নির্দেশে ড ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাচ্ছে, পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে, সে কোথায় নিরাপদে থাকবে। ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন, আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের 1 নম্বর উৎস। মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয়, বরং সন্দেহজনক। সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করছে, বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে। পিনাকি আরও বলেন, আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি। অবৈধভাবে দেশের টাকা পাচার করে বিভিন্ন সময়ে বেগমপাড়া গড়ে তুলেছে, সেটা গত 2-1 সপ্তাহে হয়নি। এটা হয়েছে অনেকদিন ধরে, হাসিনা ক্ষমতায় আসার পর থেকে। যারা এই টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল। কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি? নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে, বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে 7 জানুয়ারি কারচুপির নির্বাচন করায় ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা। তাই হাসিনা বুঝতে পেরেছে, আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক, কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে। এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে। এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে। যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল, তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে, আর বাকি টাকা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে। কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না। যে টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে, সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে। এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং। শুধু আমেরিকার আইনে না, বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ। পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ। টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই একটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউএস কোড সেকশনে 1/1956 এর অধীনে সর্বোচ্চ 20 বছরের জেল এবং $5 লক্ষ জরিমানার ব্যবস্থা আছে। ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে। ইন্টারপোলের একটা খবরে বলছে, পৃথিবীর 22টি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় 2021 সালের জুন থেকে সেপ্টেম্বরে সংগঠিত একটি অপারেশন তারা মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত 1003 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পিনাকি বলেন, বাংলাদেশে হাসিনার শাসন জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সে টাকা জয় বাংলা হয়ে যাবেই, আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবে না। একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন স্বৈরশাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখত, সেদিন বাঘে খেয়েছে। সুইজারল্যান্ডের পাচার করা টাকা আমরা যেভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবো শুনেন। পিনাকি ভট্টাচার্য বলেন, শুধু সুইজারল্যান্ডের পাচার করা টাকাই না, উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে। কিভাবে আমরা ফেরত আনবো, আজকের আলাপ সেটা নিয়ে। সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বের লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো, তার নাম হচ্ছে স্টার বা স্টোলেন অ্যাসেট রিকভারি। এটা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএন এর একটা উদ্যোগ, যেখানে সুইজারল্যান্ড একটা অংশীদার। এটা গেল আন্তর্জাতিক উদ্যোগ এবং সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে, তার নাম টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি। এটার কাছে বাড়ি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য। পিনাকি আরও বলেন, বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন, আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি। তাই টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি এর মধ্যে বাটি চালান করা হবে। আর যারা আওয়ামী লীগের
বিভিন্ন পদ পাওয়ার জন্য কোটি টাকা দিয়ে পদ কিনেছেন। এখন ছাত্রলীগের পদ কোটি টাকায় বিক্রি হয়। এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিটি অ্যাকোয়ার্ড অ্যাসেটস অফ ফরেন পলিটিক্যালি এক্সপোজড পারসনস, সংক্ষেপে পিইপি। এই পদ্ধতিতে হাইতির সাবেক একনায়ক দুভেলিয়ারের টাকা উদ্ধার করে হাইতিতে পাঠানো হয়েছে। ফিলিপাইনের মার্কোসের টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে। এইটা যে আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিসিট অ্যাসেটস হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজড পারসনস। সব টাকা আগে ফিক্স করা হবে। কিভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে এই আইনে। যদিও শেখ হাসিনা এখন পর্যন্ত চীন এবং ভারত উভয়ের সাথে তার ভূরাজনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলেছেন। নয়াদিল্লি যুক্তি দিয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি মার্কিন চাপ শেষ পর্যন্ত তাকে দৃঢ়ভাবে চীনের দিকে ঠেলে দিতে পারে। এতে বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশল ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কৌশলই মার্কিন ভারত অংশীদারিত্বের প্রধান ভিত্তি। বাইডেন প্রশাসন অবশ্য জোর দিয়ে বলেছে যে শেখ হাসিনার দীর্ঘমেয়াদে ভিন্নমত দমন এবং গণতান্ত্রিক চর্চা বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য আরও বড় হুমকি। এরই ধারাবাহিকতায় নির্বাচনের 3 মাস আগে ভিসা বিধিনিষেধের ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের তরফে। জিম্বাবুয়ের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশেও নির্বাচন পরবর্তী সময়ে সে ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পর্কে সতর্কতা জারি করেছে দেশ এবং দেশের বাইরে থাকা কোম্পানিগুলো। অপরদিকে শেখ হাসিনা বলছেন, বিএনপি এবং কিছু বিদেশি শক্তি বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টির চক্রান্ত করছে। নিজস্ব নানা বৈচিত্র্যপূর্ণ স্বার্থের জন্য বিশ্বের প্রধান ভূরাজনৈতিক খেলোয়াড়রা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে। বাংলাদেশে ঘিরেও তাদের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে। এখানে ভারতের অবস্থান বেশ অনন্য এবং পরস্পর বিরোধী, কারণ এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে তার ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে দাঁড়িয়েছে। কিন্তু এই দেশগুলো কি অন্যায্য নির্বাচনের জন্য কোনো জবাবদিহিতার বিরোধিতা করে বাংলাদেশকে সম্ভাব্য মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করতে পারবে? তারা কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোশাক শিল্পের বিকল্প রপ্তানি গন্তব্য হতে পারবে কিংবা বিনিয়োগের প্রধান উৎস হতে পারবে? পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে একেবারে ডুবাই দিছে হাসিনা বিদেশি ঋণ নিয়ে। বাংলাদেশের বিদেশি ঋণ গত 10 বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে 3 গুণ বেড়েছে। এখন মোট ঋণের পরিমাণ $96 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় 4 গুণ বেশি। তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় 4 গুণ বেশি। তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বেড়েছে একটু দেখে নিই। বাংলাদেশের ঋণ বেড়েছে 3 গুণ। পাকিস্তানের ঋণ বাড়ছে 101%, ইন্ডিয়ার বাড়ছে 83%, আর দেউলিয়া শ্রীলঙ্কার 119% ঋণ বেড়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণে বাড়ছে। হাসিনার বিরাট চমৎকার হিসেব করে রেখেছে 2023 সালে ঋণ শোধ করার জন্য। ঋণের পরিমাণ রেখেছে খুব কম। যদি 2023 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে তাহলে সে যেন চালা নিতে পারে। 2023 সালে ঋণ শোধ করতে হবে $2.7 বিলিয়ন।